আর রাজনৈতিক দলগুলোর মধ্যে সবাই এখন তাকে তেল মারছে, সমস্ত দলগুলোই তার প্রশংসা করছে। এবং এই প্রশংসা করার মধ্যে সবার আগে 1 নম্বরে যে নামটি আসে সেটা হলো জামায়াত ইসলামী, আর 2 নম্বরে যে দলটি আসছে সেটা হলো বিএনপি। তারা এখন তাদের খুব তাকে তোয়াজ এবং তদবির করছে। আমি খুব ভয় পাচ্ছি যে খুব দ্রুত ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে বা এই সরকারকে দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জামাত সবার আগে, তারপর ক্ষতিগ্রস্ত হবে বিএনপি, এবং এই দুটো দলকেই খুব তাড়াতাড়ি কাটতে হবে। 3 নম্বরে যেটি আছে সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকেও একটা সময় অনুশোচনা করতে হবে। যদি তিনি তার কর্মপরিধি ওদিন 6 মাসের মধ্যে শেষ করে ফেলতে পারেন, তাহলে তিনি সসম্মানে তিনি তার জায়গায় ফিরে যেতে পারবেন। কিন্তু তিনি যদি 6 মাসের জায়গায় 1 বছর, 1 বছরের জায়গায় 2 বছর, এখন তো কেউ কেউ বলছে যে তিনি রাষ্ট্র মেরামত করবেন 6 বছর ধরে, এটি অসম্ভব। ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থনীতির ছাত্র, কিন্তু তিনি জানেন না ইতিহাস, হয়তো তিনি আমার মতো জানেন না, তিনি রাজনীতি আমার মতো বোঝেন না, তিনি যাকে বলা হয় ধর্মতত্ত্ব, থিওলজি, তিনি কালচারাল রেভলিউশন তিনি আমার মতো বোঝেন না। তিনি গ্রামীণ ব্যাংক কীভাবে হয়েছে, কিভাবে সোশ্যাল বিজনেস করা যায়, মানে তার যে সেক্টরগুলোতে তিনি বিশ্বজোড়া নাম করেছেন সেই ব্যাপারে আমি শিশু। কিন্তু তিনি যেই জায়গাটাতে বসে আছেন ওই জায়গাটা রাজনীতির জায়গা, সিংহাসনের জায়গা, ইতিহাস এবং যুদ্ধের জায়গা। সামরিক বাহিনীর সঙ্গে কাজ করতে হলে তাকে মাস্টার শানঝুর বইটি 100 বার পড়তে হবে, 100 টাইমস পড়তে হবে। তিনি কি বইটি পড়েছেন? এটা জিজ্ঞেস করে দেখেন তো, যে দ্য আর্ট অফ ওয়ার বাই শানঝু 100 বার তিনি পড়েছেন কিনা, বুঝেছেন কিনা। যদি না বুঝে থাকেন, সামরিক বাহিনীর সঙ্গে কাজ করা আর মানে বিষধর সাপের সঙ্গে চুমোচুমি করার মতো একই ঘটনা, পুলিশের সঙ্গে বসবাস করা একই অবস্থা। তিনি বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দলগুলোর সাথে ডিল করবেন। তিনি যদি ম্যাকিয়াভেলি না পড়ে থাকেন, ম্যাকিয়াভেলির দ্য প্রিন্স যদি না পড়ে থাকেন, তিনি যদি চাণক্য নীতি না পড়ে থাকেন, তিনি যদি আল মুকাদ্দমা পড়ে না থাকেন, তিনি যদি আইনে আকবরী পড়ে না থাকেন, তিনি যদি তুজুকে ফিরোজ শাহী পড়ে না থাকেন, এই বইগুলো যদি তিনি না পড়েন, তিনি যদি কুবলাই খানের বই যদি না পড়ে থাকেন, তিনি যদি তুজুকে জাহাঙ্গীরি না পড়ে থাকেন, তিনি তুজুকে বাবুরি, সম্রাট বাবরের বইটি যদি পড়ে না থাকেন, তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে তার যে ডিলটা, এই ডিলটা করা তার জন্য যাকে বলে ভয়ঙ্কর বিষয় হবে, ভীষণ রকম ভয়ঙ্কর বিষয় হবে। তো এই কথাগুলো বললাম এই কারণে যে খুব অল্প সময়ের মধ্যে তিনি যদি এই কাজগুলো শেষ করে সুন্দরভাবে যেতে পারেন, আগের জাস্টিস হাবিবুর রহমানের মতো, বিচারপতি শাহাবুদ্দিনের মতো তিনি একটা ইতিহাস তৈরি করবেন। আর যদি তা না হয়, তাহলে তিনি একটা চক্রের মধ্যে পড়ে যাবেন। সেই চক্র তার এই 85 বছরের দেহ, 85 বছরের পুরনো মন, 85 বছরের বিচলিত মস্তিষ্ক, এটিকে ব্যবহার করে তার সর্বনাশ ঘটাবে এবং আমাদের অনেকের সর্বনাশ ঘটাবে। তো এবং যেটি শেখ হাসিনার ক্ষেত্রে ঘটেছে, এবং শেখ হাসিনার যে স্যাটিসফ্যাকশন ছিল, সফলতা ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসেরও সফলতা অনেক বেশি, কিন্তু তার যে ডিসস্যাটিসফ্যাকশনের পরিমাণ অনেক অনেক বেশি। তো ফলে এখন এই যে বর্তমান যে রাজনীতি, সেই রাজনীতির যে সীমা পরিসীমা, এগুলো মানে বুঝতে হবে সবাইকে। সবার পরিমিত বোধ যদি না থাকে, তাহলে তাকে জীবনের শেষ প্রান্তে কাঁদতে হয়। আলেকজান্ডার দ্য গ্রেট, তিনি ভারত আক্রমণ করেছিলেন এবং ভারতে আসার পর তিনি বুঝলেন যে তিনি একটা রং জায়গাতে আসছেন। এত কাল যাদের সাথে যুদ্ধ করেছেন, এর সাথে এরা অন্যরকম, এর পরিবেশ একরকম। ফলে ভারত থেকে যাওয়ার পথে তাকে মারাত্মক ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হয়েছিল। সৈন্যরা বিদ্রোহ করেছিল এবং কয়েকটি স্থানীয় গ্রুপ তার উপর আক্রমণ করেছিল এবং একটা যুদ্ধে তিনি মারাত্মকভাবে আহত হয়েছিলেন। এবং এই শরীর নিয়ে তিনি যখন রাশিয়া অতিক্রম করছিলেন, মধ্য এশিয়া, তিনি
খুব অসুস্থ হয়ে পড়লেন এবং ইরাকে গিয়ে তিনি একেবারে বেশি অসুস্থ হয়ে গেলেন এবং সেখানে গিয়ে ব্যাবিলন নগরীতে গিয়ে তিনি ব্যাবিলন অথবা আলেকজান্দ্রিয়া তারপর এখন মনে হয় তিনি মারা গেলেন। ব্যাবিলনে, সম্ভবত ব্যাবিলনে তিনি মারা গেলেন। তো এই যে আলেকজান্ডারের মতো বিশ্ববিজয়ী, তিনি তার সীমা বুঝতে পারেননি। নেপোলিয়ন বোনাপার্ট একটা সময় তার সীমা বুঝতে পারেননি, ফলে তার সারা জীবনের অর্জন এসে সেই সেন্ট হেলেনা দ্বীপে বন্দী হয়ে গেল এবং সেখানে তিনি মারা গেলেন। জুলিয়াস সিজার একই অবস্থা, সারা জীবন তিনি যা ধরেছেন তা অর্জন করেছেন, কিন্তু জীবনের শেষ দিকে এসে তিনি তার সীমা অতিক্রম করে ফেলেছিলেন। তো এখন প্রত্যেকটি মানুষের, শেখ হাসিনার পতনের পেছনে মূল কারণ হলো তিনি সীমা অতিক্রম করে ফেলেছেন। তো এখন যারা এসছে, মানে যারা কাজকর্ম করছে, তাদের প্রথমত একটা সার্কেল তৈরি করতে হবে যে এটা আমার সীমা, আমি এই সীমার বাইরে যাব না। এখন সেই সীমা তৈরি করে তারা যদি 3 মাস বা 6 মাস তারা বললেন যে আমরা 3 মাস থাকবো, 6 মাস থাকবো, হতে পারে, অথবা আমি 6 বছর থাকবো, রাষ্ট্র সংস্কার করব, এটা নিয়ে একটা গণভোট হতে পারে। তাকে যদি সে গণভোটে লোকজন অংশগ্রহণ করে দেয়, অসুবিধা নেই, তিনি 6 মাসের জায়গায় 6 বছর থাকতে পারেন। কিন্তু একটা বিষয় হলো এই রাষ্ট্র মেরামত এটি একটা চলমান প্রক্রিয়া। এখন আপনি যেটা মেরামত করছেন, মানুষের মন মস্তিষ্ক এমন জটিল, আজ আপনার কাছে যেটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, ঠিক 6 মাস পরে আর সেটার কার্যকারিতা থাকে না। একটা গাড়ির মডেলের মতো, টেলিফোনের মতো। এই দেখেন, গত বছর আপনি স্যামসাংয়ের সবচেয়ে লেটেস্ট S24 কিনলেন আলট্রা, বা আইফোন 15 প্রো কিনলেন, কিন্তু আবার এই যে এখন শরীর উসখুস করতেছে, 1 বছর যাওয়ার আগে 6 মাসের পরে আপনি আবার নতুন মডেলের জন্য অস্থির হয়ে পড়ছেন। তো রাজনীতিতে এরকম প্রতি মুহূর্তে মডেল পরিবর্তন করতে হয়। কাজেই এমন কিছু নেই যেটা 6 বছর ধরে আপনি করবেন আর এটা 600 বছর ধরে চলতে থাকবে। নেভার এভার, এটা নেভার হ্যাপেন, কখনো ঘটেনি। এটা চলমান প্রক্রিয়া। ফলে একটি রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সময় সুযোগ মতোই অনেক কিছু সংযুক্ত হয়, অনেক কিছু বিযুক্ত হয়ে থাকে, পার্মানেন্টলি কোনো কিছু করা যায় না। এবং এই কাজটি জনগণের নেতা না হয়ে, জনপ্রতিনিধি না হয়ে, জনগণ দ্বারা নির্বাচিত না হয়ে কেউ কখনো করতে পারেনি। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হয়েও পারবে না, সফল ব্যক্তি হয়ে কেউ কখনো পারেনি। তো কাজেই যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই কাজটি করতে হয়, তাকে আওয়ামী লীগ বিএনপির সঙ্গে প্রতিযোগিতা করে আপনি নির্বাচন দেন, 3 মাস পরে নির্বাচন দেন, আপনি রাজনৈতিক দল করেন, ছাত্র যারা বিপ্লব করেছে তাদেরকে এমপি পদে মনোনয়ন দেন, তারপরে বিএনপি মাঠে আসুক, আওয়ামী লীগ মাঠে আসুক, সবাই নির্বাচন করে দেখেন আপনি কয়টা সিট পান, তারপরে আপনি সংস্কার করেন এবং আপনি যা ইচ্ছে তাই করেন, পার্লামেন্টে আপনার সেই অধিকার থাকবে। কিন্তু এই যে একটা মানে ক্ষোভ, বিক্ষোভ, আওয়ামী লীগের বিরুদ্ধে যে বিক্ষোভ, সেই বিক্ষোভে সমস্ত জনগণ অংশগ্রহণ করলো, আর আপনি বা আপনারা হঠাৎ করে এখানে এসে উদিত হয়ে বসে বললেন যে আমরাই ত্রাণকর্তা, আমরাই সবকিছু করবো, ইটস আওয়ার ওনারশিপ, এটা আমাদের মালিকানাধীন, এই গণ অভ্যুত্থানের মালিক আমরা। কিন্তু না, 18 কোটি মানুষ অভ্যুত্থান করেছে। 3000-এর মতো মানুষ যদি মারা গিয়ে থাকে, 3 লাখের মতো মানুষের শরীর থেকে যদি রক্ত ঝরে থাকে, 50 লক্ষ মামলা মোকদ্দমায় জর্জরিত হয়ে 1 কোটি মানুষ যদি 15 বছর ধরে ঘর বাড়ি ছাড়া হয়ে থাকে, বউ বাচ্চা ছাড়া হয়ে থাকে, ব্যবসা বাণিজ্য শেষ হয়ে গিয়ে থাকে, সেই তুলনায় এই 17 জন মানুষ, হোয়াট ইজ ইউর কন্ট্রিবিউশন টু দ্য নেশন? What you have done for the politics, for the people, and what is your quality and qualification to be the Prime Minister or to be the Minister, and why people will give you vote and why you will be elected? এই ধরনের প্রশ্ন যদি নিজের কাছে করেন এবং নিজেকে প্রমাণ করার জন্য আপনার আসলে কতটা জনপ্রিয়তা আছে, যে কোনো একটা নির্বাচনী এলাকাতে গিয়ে আওয়ামী লীগের একজন জনপ্রিয় প্রার্থী অথবা বিএনপির একজন জনপ্রিয় প্রার্থীর সাথে একটা মডেল নির্বাচন করে দেখেন, এই 17 জনের যে কোনো একজন ক্ষমতায় থেকে, যে আমরা বাংলাদেশের এই জায়গাটাতে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে, এই ইলেকশনে
এই এখন 17 জন দাঁড়াবে এবং সেখানে আপনি আওয়ামী লীগের একজন জনপ্রিয় প্রার্থী আপনি ধরুন এই যে এখন শাহজাহান খাঁ বা আব্দুর রহমান বদি, যাদের কিনা অনেক বদনাম, তো শাহজাহান খাঁর যে শরীয়তপুরে গিয়ে বা মাদারীপুরে গিয়ে আপনি একটা ইলেকশন করে আসেন, আব্দুর রহমান বদির টেকনাফে গিয়ে একটা ইলেকশন করে আসেন, এই সরকারের যে 17 জন আছেন যে কোনো একজন, তারপরে দেখেন যে জনগণের ম্যান্ডেট কাকে বলে। এটা এত সোজা জিনিস নয়। ফলে একটি জটিল কুটিল বিষয়টাকে যদি আপনি পানির মতো মনে করেন, চুমুক দেওয়া খাওয়ার চেষ্টা করেন, এটি সমস্যা তৈরি করবে। তো কাজেই ধীরে চলেন, মাথা ঠান্ডা রাখেন, অনেক কিছু করার দরকার নেই, সামান্য কিছু করেন যা আমাদের প্রয়োজন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন।